আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। শুক্রিয়া মহান আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ, যে আরও একটি নতুন লাইভে অ্যাটেন্ড হতে পেরেছি। এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী 2021 তোমাদের নিয়মিত আয়োজনের আরও একটি আয়োজন। আমরা আজকে কথা বলবো কম্পারেটিং সেন্টেন্সের। এটি হলো পার্ট টু মিনস হলো গতদিনে আমরা একটি ক্লাস নিয়েছিলাম এটার ওপরে। এই লেসনটি কিন্তু অত সহজ এবং অত ছোট নয় যে একদিনই চাইলাম আর শেষ করে ফেললাম আর এতে করেই তোমরা পণ্ডিত হয়ে গেলে, ব্যাপারটি কিন্তু এরকম নয়। এই জন্য আমরা আস্তে আস্তে ধরে ধরে ক্লাস নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ যে আমরা সময় পাবো মোটামুটি, সেই ক্ষেত্রে একটু ধীরে সুস্থে বুঝে বুঝে ক্লাসটি নিতে চাচ্ছি। ক্লাসগুলো নিয়মিত নেওয়া হচ্ছে শনিবার, সোমবার এবং বুধবার রাত্রি 9:30 নিয়মিত আপডেট পাওয়ার জন্য যুক্ত থাকতে পারো আমার ফেসবুক পেজের সঙ্গে, facebook.com/englishmoja A1, এবং আমার গ্রুপের সঙ্গে কানেক্ট হতে পারো ইংলিশ মজা উইথ রফিক স্যার। তোমরা যে কাজটি করবে এখন, লাইক বাটন হিট করে দাও এবং ভিডিওটি শেয়ার করে দাও, যাতে করে অনেকেই আমাদের এই আজকের ক্লাসে হাজির হতে পারে। তোমরা কি ঠিকমতো আমাকে শুনতে পাচ্ছ সেই বিষয়টি জানাও। তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। ওকে, সো আমরা শুরু করছি। হ্যাঁ, আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ, তাই না আমাকে? ঠিক আছে, তাহলে যেটি বলছিলাম, লাইক বাটন হিট করে দাও এবং ভিডিওটি শেয়ার করে দাও। যারা যারা ভিডিওটি শেয়ার করেছো তারা একটু ডান লিখে দাও। আচ্ছা, যারা নতুন যুক্ত হয়েছে তাদের জন্য আমি একটু রুটিনটা দেখিয়ে রাখি। যে রুটিন থেকে ক্লাস নেওয়া হচ্ছে, ডেসক্রিপশানে রুটিনটা দেওয়া রয়েছে, একটু দেখে নিও। লেকচার 1 প্রিপোজিশন শেষ করেছি, লেকচার 2 ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ শেষ হয়েছে, এরপরে কম্পারেটিং সেন্টেন্স নাম্বার 3। কম্পারেটিভ সেন্টেন্সের আমরা গতদিনের 4টি রুলস দেখেছি। কতটুকু ধরে রেখেছো সেই আমি টেস্ট তো নেব বেসিক্যালি একটু পরেই। আচ্ছা, তাহলে চলো আমরা মূল আয়োজনে ফিরে যাই। সবাই হাতে এই বইটি নিয়ে ফেলো। ওকে, শিওর 60 বইটি নিয়ে আমাদের আজকের আয়োজনে পেজ নাম্বারে চলে যাই আমরা। বইটি খুলে ফেললাম, সূচিপত্রতে যাই একটু, তাই না? ওকে, সূচিপত্র না, আর্টিকেল, প্রেপোজিশন, স্পেশাল, ওকে, কম্পারেটিং সেন্টেন্স, রাইট। আমরা পেজ 123 পেজে যাব। সবাই 123 পেজ বের করে ফেলো। 123 পেজ। ওকে, বইটি খুলে ফেললাম, 123। বাকিদের একটু জানিয়ে দাও। ঠিক আছে, আমরা আমাদের আজকের আয়োজনে যাবার পূর্বে একটু টেস্ট করে নিই যে তোমরা গতদিনে যারা ক্লাস করেছিলে তোমরা কতটুকু ধরে রাখতে পেরেছ। গতদিনে আমরা কি কি শিখিয়েছি? রুল 1-এ শিখিয়েছিলাম ইপের ব্যবহার, মনে আছে নিশ্চয়ই তোমাদের। এরপর রুল 2-তে আমি শিখিয়েছিলাম ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম। এরপর রুল 3-তে শিখিয়েছিলাম আই উইশ থাকলে কোন ধরনের রুলসগুলো ফলো করতে হয়, এবং এরপর 4 নম্বরে দেখিয়েছিলাম রিলেটিভ প্রোনাউন থাকলে কী ধরনের ব্যবহারগুলো আসে। তাহলে গত দিনের আলোচনা থেকে ছোট্ট একটা টেস্ট, একটাই টেস্ট, এবং তারপরে আমাদের আয়োজনটি শুরু হবে। ওকে, সেটি হলো, আমি যদি বলি ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং। ওকে, সো ইট ইজ হাই টাইম, fill in the gap. ঝটপট এবার তোমরা সম্ভাব্য রাইট আনসারটা বসানোর চেষ্টা করবে। দ্রুত, তোমাদের সময় শুরু হয়ে গেছে।
দ্রুত দ্রুত সম্ভাব্য রাইট আনসারটা জানিয়ে দাও। ওকে ফাইন, ইট ইজ রেইনিং, ইট ইজ হাই টাইম, ইট ইজ রেইনিং, ইট ইজ হাই টাইম। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। কত সুন্দরভাবে তোমরা স্মুথলি আনসারটা দিতে পারছো। আচ্ছা, মেবি আজকের ক্লাসটা কি আসলে ফেসবুকে কোনো সমস্যা হচ্ছে? আমাকে একটু জানাও তো তোমরা, আমি একটু জানতে চাই। মানে বুঝতে পারলাম না, ফেসবুকে হঠাৎ করেই দেখি লাইনটা কেটে গেল ফেসবুক পেজে। আসলে কি সবার ক্ষেত্রে এমনটি হয়েছে? একটু আমাকে জানাও তো দেখি। ওকে, ফেসবুক পেজে যদি তোমরা অ্যাক্টিভ থাকতে না পারো, সামহাও কোনোভাবে কেটে যায়, তো ইউটিউবে ক্লাসটি একটু করে নাও প্লিজ। হ্যাঁ, মেবি প্রবলেম হয়েছে যত সম্ভব আমার মনে হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অনেকের উত্তর রাইট হয়েছে। আমি কার্ডটা থেকে কার্ডটা নেব, তাই না? ঠিক আছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, ইট ইজ হাই টাইম, উই টুক অ্যান আমব্রেলা, রাইট? অথবা ইউ টুক অ্যান আমব্রেলা, যা খুশি তাই বলতে পারো। ইউ টুক, আমরা এখানে মাথায় রাখবো একটি বিষয়, যে অবশ্যই আমরা টেক থেকে টুক করব। গতদিন শিখিয়েছিলাম যে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম থাকলে সেখানে অবশ্যই সাবজেক্ট পরবর্তী ভার্বের কিন্তু পাস্ট টেন্স হয়ে যায়, টেক থেকে টুক। এইটুকু যদি মনে না থাকে তাহলে কিন্তু তুমি যা শিখছো সেটা মানে কাজে লাগছে না। বি কেয়ারফুল। তাহলে টু টেক, লাইক কি বললাম, অ্যান আমব্রেলা, আমব্রেলা, ক্লিয়ার? এখন তুমি চাইলেও এটিকে আরও অনেকভাবে করতে পারো। লাইক দিস, তুমি হয়তো বা এমনটি না করে এমনটিও করতে পারো। ইট ইজ হাই টাইমের পরে লাইক তুমি হয়তো বা বললে যে টু টেক, টুক না, তুমি চাইলে কিন্তু ইনফিনিটিভও করতে পারো, অর্থাৎ টু দিয়েও কিন্তু বাক্যটি গঠন করতে পারো। লাইক দিস, আমি ওখানে নিয়ে গেলাম। সো এভাবে বলতে পারো টু টেক অ্যান আমব্রেলা। ওকে, সো এটিও রাইট। এখন এক একজনে কিন্তু এক এক রকম উত্তর দিয়েছো। শুধু এইটুকু দেখো যে সাবজেক্টের পরে তুমি ভার্বের পাস্ট টেন্স দিতে পেরেছো কিনা, নতুবা সাবজেক্ট যদি না দাও তাহলে টু প্লাস ভার্ব দিতে পেরেছো কিনা। যারাই দিয়েছো তোমাদের সবারটা হয়েছে। এবং পরীক্ষাতে কিন্তু এই ঘটনাটাই ঘটবে, এক একজনের আনসার কিন্তু এক এক রকমের হয়ে যায় অনেক সময়। ঠিক আছে? ওকে, হ্যাঁ, সুন্দর সুন্দর। উই মেড আ ডেলিশিয়াস ফুড। ওকে ফাইন, উই এনজয়েড দ্য ডে। আচ্ছা ফাইন, উই নিডেড টু গো হোম। ওকে ফাইন, আমি দেখতে পাচ্ছি অনেকগুলো রাইট হয়েছে। ওকে, তাহলে গত দিনের আলোচনা ধরে রাখতে পেরেছ। চলো আজকের আয়োজনটি শুরু করি। নাম্বার 5, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। তোমাকে মাথায় রাখতে হবে এটার বাংলাটা। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, বাংলা অর্থ যাতে। আমরা ভাত খাই যাতে আমরা স্বাস্থ্যবান হতে পারি, আমরা সুস্থ থাকতে পারি। আমরা পড়াশোনা করি যাতে আমরা কিছু শিখতে পারি। আমরা সিনেমা দেখতে যাই যাতে করে সিনেমা সংক্রান্ত তথ্যগুলো জানতে পারি। তার মানে সো দ্যাটের বাংলা অর্থ যে যাতে, এটি তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, ভালো কথা। তাহলে তুমি জেনে নিলে যে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের বাংলা অর্থ যাতে। ওকে, এই কনজাংশনটি সর্বদাই প্রথম বাক্য বা প্রিন্সিপাল ক্লজের পরে বসে, অর্থাৎ সর্বদাই কিন্তু মাঝে বসে। এই যে একটা সেন্টেন্স, ওকে আমি একটু বড় করি, ঠিক এই সেন্টেন্সটার পরেই এই জায়গাতে সো দ্যাট বসবে। ওকে, এবার শর্টকাটে যে স্ট্রাকচারটি দেওয়া হচ্ছে তোমরা একটু খেয়াল করো সবাই। বলা হচ্ছে প্রথম বাক্য, আমি এটিকে প্রথম বাক্য বলছি, প্রিন্সিপাল ক্লজ, রাইট, যেটাকে আমি প্রিন্সিপাল ক্লজ বলছি, মানে এটাই প্রিন্সিপাল ক্লজ। এখানে আসলে মিসিং হয়েছে, প্রথম বাক্য স্ল্যাশ প্লাস হয়ে গেছে, তো ওখানে স্ল্যাশ দাও তোমরা, এখানে স্ল্যাশ। প্রথম বাক্য বা প্রিন্সিপাল ক্লজ। ওকে, তাহলে প্রথম বাক্য বা প্রিন্সিপাল ক্লজ, এরপরে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, যেটাই থাকুক, পরবর্তীতে তুমি যেটা গঠন করতে চাচ্ছ বা যে সেন্টেন্সটা বানাতে চাচ্ছ, তোমার মাথাতে মাস্ট যে তথ্যটি নিয়ে আসতে হবে সেটি হলো এখানে ক্যান বা কুড নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? ক্যান বা কুড। তো এই জিনিসটুকু তোমাকে মাথায় রাখতে হবে যে ক্যান বা কুড তুমি নিয়ে এসেছো কিনা। এখন তুমি ক্যান কখন নেবে, এখানে কিন্তু আমি সেই কথাটা বলে দিয়েছি যে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে হয়, মানে এটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে তুমি এখানে নেবে ক্যান।
আর এটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে তুমি নেবে হচ্ছে কুড, রাইট। লেটস টেক আ ট্যাক্সি, চলো একটি ট্যাক্সি নিই, এটি ইম্পারেটিভ সেন্টেন্স। যারা জানো না জেনে রাখো, এভরি ইম্পারেটিভ সেন্টেন্স ইজ কল্ড প্রেজেন্ট ইনডেফিনিট। কথাটা আমি আবার রিপিট করছি, এভরি ইম্পারেটিভ সেন্টেন্স ইজ কল্ড প্রেজেন্ট ইনডেফিনিট। এনিওয়ে, ইম্পারেটিভ সেন্টেন্স, সো দ্যাট, অতএব এই পাশে আমি যেটাই নিচ্ছি সেখানে আমি ক্যান ইউজ করব। তাহলে চলো একটি ট্যাক্সি নিই যাতে করে, উত্তরটি দেখো দিয়েছি। এখন তুমি চাইলে অনেক কিছু এখানে বলতে পারো। উই ক্যান রিচ দেয়ার অন টাইম, উই ক্যান রিচ দেয়ার অন টাইম। দেখতে পেয়েছো, উইয়ের পরে কিন্তু একটা ক্যান নিয়ে আসা হয়েছে, এটি কিন্তু আমার সূত্রের ক্যান, আমি এটা নিতে বাধ্য। এখানে না বোঝার না শেখার কিছু নেই, স্যার আমি জানি না, আমি পারি না, এটা বলে লাভ নেই। সূত্র কিছু জিনিস তোমাকে মুখস্থ রাখতেই হবে। ওকে, সো আমি ক্যান নিচ্ছি, উই ক্যান রিচ দেয়ার অন টাইম। এখন তুমি অনেকভাবে এই সেন্টেন্সটাকে বানাতে পারো যে চলো ট্যাক্সি নিই যাতে করে আমরা বাড়ি পৌঁছাতে পারি, উই ক্যান রিচ আওয়ার হোম, অথবা উই ক্যান মিট হিম, রাইট, উই ক্যান মিট হিম, এটসেট্রা। তোমাকে কিন্তু ক্যান নিতে হচ্ছে। ওকে, একইভাবে তুমি সো দ্যাটের যে এক্সাম্পলগুলো আছে পরবর্তীতে, এবং যখন তুমি বিগত সালের প্রশ্নগুলো সলভ করবে সেখানে কিন্তু বঙ্গানুবাদ সহকারে এবং কেন হলো সেই রিজনগুলো দেওয়া আছে। এখন আসো আমরা এই এক্সাম্পলটা দেখি, এই এক্সাম্পলটা দেখি। ওকে, তো এখানে বলা হচ্ছে যে মাই মাদার ওয়াজ আ ফিলান্থ্রপিস্ট। খুবই দেশপ্রেমিক এবং কি বলে লাইক দিস, মানে এক্স্যাক্টলি আমার মনে আসছে না এই মুহূর্তে, সরি, খুবই মমতাময়ী মানব প্রেমিক একজন হচ্ছে মানুষ, মহিলা আমার মা। শি লাভড টু লিভ অ্যামাং দ্য পোর, সে গরিবদের মাঝেই বসবাস করতে তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। আচ্ছা সরি, পোর ভিলেজার্স, গরিব গ্রামবাসীদের মাঝে বসবাস করতে ভালোবাসেন, সো দ্যাট, যাতে করে। তাহলে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে লাভড, তোমরা একটু আন্ডারলাইন করো সবাই, লাভড। বলো তো এটা কি ভার্বের পাস্ট টেন্স না? এটি হলো পাস্ট টেন্স। তো যেহেতু এটি হলো পাস্ট টেন্স, তোমার মাথাতে চলে আসতে হবে যে সো দ্যাটের পরে আমি অবশ্যই কি নেব? আমি কুড নেব। এইটা হলো তোমার বেসিক ভিউ, এই জিনিসটুকুই তোমার মাথাতে নিয়ে আসতে হবে। তাহলে শি লাভ টু লিভ অ্যামাং দ্য পোর ভিলেজার্স, সে গরিব গ্রামবাসীদের মধ্যেই বসবাস করতে পছন্দ করত, সো দ্যাট, যাতে করে, যাতে করে, এবার দেখো শি কুড হেল্প দ্যাম, তাদেরকে সাহায্য করতে পারতো। উত্তরটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখো, যাতে করে শি কুড হেল্প দ্যাম, তার মানে এখানে কিন্তু আমি কুড ইউজ করছি বিকজ এই পাশে পাস্ট টেন্স আছে তাই। যদি কোনোভাবে লাভড না থেকে এখানে থাকতো লাভস, বলো তো তাহলে কি হতো? শি লাভস, তাহলে এখানে হয়ে যেত যে শি ক্যান হেল্প দ্যাম, যাতে করে সে তাদেরকে সাহায্য করতে পারে ইন ভ্যারিয়াস ওয়েজ, নানা রকমভাবে। এখন এই জিনিসগুলো, যে এক্সাম্পলগুলো এখানে রয়েছে প্রত্যেকটা তুমি খেয়াল করবে, এটার সঙ্গে মিলিয়ে নেবে। এবার আমি তোমাদেরকে একটি টেস্ট দিচ্ছি, দেখি তোমরা কতটুকু বুঝতে পারছো। ওকে, ইয়েস্টারডে, একটু ট্রাই করো তোমরা। ইয়েস্টারডে আই বট আ টাচ ফোন, টাচ ফোন, এরপরে আমি বললাম সো দ্যাট, দিয়ে ফিল ইন দ্য গ্যাপ। সো তুমি তোমার মতো করে একটু ট্রাই করো। ইয়েস্টারডে আই বট আ টাচ ফোন, মানে স্ক্রিন টাচ ফোনের কথা বলছি, সো দ্যাট, ট্রাই করো। এক একজনের আনসার এক এক রকম হবে, কিন্তু একটা জায়গায় কিন্তু সবার কমন থাকবে, সেই কমনের জায়গাটাই কিন্তু আমি তোমাকে শেখাবো। আর ওই জায়গাটাতেই যদি তোমার সমস্যা থেকে যায় তাহলেই কিন্তু তুমি পরীক্ষায় আনসার করতে যেই হতচকিত হবে, আনসার তোমার হবে না, প্রবলেমগুলো ফেস করবে ঝটপট। আমি একটু কমেন্টে তোমাদের আনসারগুলোর দিকে নজর রাখছি। ইয়েস্টারডে আই বট আ টাচ ফোন সো দ্যাট, সো দ্যাট, দ্রুত, ঝটপট। ওকে, সুন্দর। এই যে কেউ কেউ ভুল করছো আমি দেখতে পাচ্ছি যে আই ক্যান ডু অনলাইন ক্লাস, আই ক্যান ডু অনলাইন ক্লাস। আচ্ছা কিভাবে বলো তো, ক্যান তুমি নিলে, তোমার কি নজরে আছে এটি? বাই থেকে বট হয়েছে, বাই থেকে কি হয়েছে? বট হয়েছে। তো তুমি যখন বাই থেকে বট করে ফেললে তোমাকে মাথায় রাখতে হবে অবশ্যই এই পাশে যে কোনো মূল্যে আমাকে কুড নিয়ে আসতে হবে। আমি তো বাই বলিনি, বাই থাকলে তুমি ক্যান নিয়ে আসতে। আমি যেহেতু বট বলেছি, বাই থেকে বট
তাহলে অবশ্যই ক্যান থেকে এখানে কুড হবে। ওই নিয়মগুলোই তো তোমাকে এতক্ষণ আমি শেখালাম, রাইট? তাহলে গতকালকে আমি একটি টাচ ফোন কিনেছিলাম, সো দ্যাট আই কুড, অনেকে দিয়েছ, আই কুড অনলাইন ক্লাস। এখানে সমস্যা হচ্ছে তোমাকে অবশ্যই কুডের পরে একটি ভার্ব দিতে হবে। কি? ভার্বের বেস ফর্ম দিতে হবে। শুধু কুড দিলে হবে না, এরপর তোমাকে একটি ভার্ব লাগাতে হবে। হ্যাঁ, আই কুড প্লে পাবজি না? আচ্ছা, মাথায় খালি পাবজি পাবজি করে নাকি? ওকে, আই কুড কমিউনিকেট উইথ মাই ফ্রেন্ডস। ওকে, আই কুড অ্যাটেন্ড ইংলিশ মজা অনলাইন ক্লাস। সুন্দর। আচ্ছা, আই কুড অ্যাটেন্ড অনলাইন, I could attend online class. Online, L-I-N-E, online class. তো অনেকের অনেক উত্তর হয়েছে, আমি দেখতে পাচ্ছি অনেকের অনেক উত্তর হয়েছে। আসলে এখানে তোমরা পেরেছো, কিন্তু আমার আসলে যেটা জানার ইচ্ছা ছিল, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোমরা আসলে এখানে কুডটা দিতে পারছো কিনা এবং এরপরে ভার্বটা দিচ্ছ কিনা। এখন অনেকেই দেখো কুডের পরে কোনো ভার্ব দাও, আই কুড অনলাইন ক্লাস, কি হলো? আই কুড ইউজ সোশ্যাল মিডিয়া, সুন্দর, ওকে ফাইন। আই কুড অ্যাটেন্ড দ্য রফিক স্যার অনলাইন ক্লাস, সর্বনাশ করেছে, অনেক লম্বা লম্বা, ওকে ফাইন। আই কুড প্লে মিনি, আচ্ছা কি এটা গেমসের নাম না? আই ডোন্ট নো। ওকে, এই যে তসিন তুমি দিয়েছো যে আই কুড অনলাইন, কেন আই কুড অনলাইন? তোমাকে মাথায় রাখতে হবে মডেল ভার্বের পর একটি ভার্ব লাগবে। কি লাগবে? ভার্ব। এই জিনিসটুকু তুমি শিখবে এবং হ্যাঁ, এখন তুমি একেবারে যে পেরে যাবে সেটি কিন্তু শেষ কথা নয়। পরবর্তীতে দেখবে তোমার অনেক বিষয় আরও তুমি ক্লিয়ার হয়ে গেছো বা হয়ে যাচ্ছ। বাট বেসিক হচ্ছে এইটুকু যে মডেল ভার্বের পরে তুমি নেবে ভার্বের বেস ফর্ম। আই কুড অ্যাটেন্ড অনলাইন ক্লাস, আই কুড প্লে ভিডিওস, হ্যাঁ ঠিক আছে। এখন অনেকে আই কুড ওয়াচ অনলাইন ক্লাস, ঠিক আছে, আই কুড ওয়াচ অনলাইন ক্লাস, সুন্দর। আমি একটু সুন্দর আনসার খুঁজছিলাম তোমাদের মাঝ থেকে। আই কুড কল হিম, যাতে করে আমি তাকে ডাকতে পারি। ওকে, গতকালকে আমি একটি টাচ ফোন কিনেছিলাম, সো দ্যাট, যাতে করে আমি অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারি বা পারতাম। এখন অনেক সময় সো দ্যাট না থেকে এখানে যদি ইন অর্ডার দ্যাট থাকে তাহলে কি ভয় পেয়ে যাবে? না, ইন সো দ্যাট মানেও যা, ইন অর্ডার দ্যাট মানেও তাই। ক্লিয়ার? আশা করি বুঝে নিয়েছ। ওকে, সো এইবারে আমি নেক্সট আসছি, সেটি হচ্ছে সো ডট ডট দ্যাট। সো ডট ডট দ্যাট। তো এখানে একটি ছোট্ট গল্প আছে, সো দ্যাট এবং সো ডট ডট দ্যাট। সেই গল্পটা আমি তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম, আর যারা আজকে নতুন তাদের জন্য আমি শেয়ার করছি, একটু খেয়াল করো সবাই। ওকে, সো দ্যাট যখন ছিল, মানে একটু আগে দেখে আসলাম, সো দ্যাট থাকলে সেখানে কি দেখতে পেলাম? ক্যান থাকছে, অথবা পাস্ট টেন্স হলে সেখানে কুড থাকছে। এম রাইট? মনে হচ্ছে কি তোমার? কিন্তু যখন সো ডট ডট দ্যাট, এই নিয়মটা আমরা এখন দেখব, সেক্ষেত্রে আমরা দেখব যে এক্ষেত্রে ক্যানট বা কুড নট ইউজ হচ্ছে, ক্যানট অথবা কুড নট ইউজ হচ্ছে। এটি আমি দেখাবো এবং একটু পরে বোঝাবো। তো সেক্ষেত্রে শর্টকাটে আমি ছোট্ট করে লিখে দিই, যেখানে অনেক সময় হবে ক্যানট, অথবা যেটি হতে পারে সেটি হচ্ছে কুড নট। ক্যানট হতে পারে অথবা কুড নট। তার মানে বোঝা যাচ্ছে যে সো দ্যাট থাকলে আমরা পরবর্তী বাক্যতে মডেল ভার্ব ক্যান বা কুড ইউজ করব। সো ডট ডট দ্যাট যদি কোনো বাক্যে ব্যবহার হয় অর্থ অনুযায়ী, আমি পরে আরও বিস্তারিত বলছি, পরবর্তীতে বেশিরভাগ ক্ষেত্রেই ক্যানট বা কুড নট হয়। হ্যাঁ, ক্যানট বা কুড নট ইউজ না করে হয়, বাট মোস্ট অফ দ্য টাইমস কিন্তু আমরা ক্যানট বা কুড নট ইউজ করে একটি সেন্টেন্স মেকিং করি, বা সেটা হয়, আমি সেটা একটু পরে দেখাচ্ছি তোমাদের। তো এক্ষেত্রে একটি গল্প বলি, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। সো এবং দ্যাট, এরা দুজনেই খুব ক্লোজ বন্ধু বান্ধবী। এদের দুজনের মধ্যে সুন্দর সম্পর্ক, এত মধুর সম্পর্ক যে কোথাও বেড়াতে গেলে দুই টুলে বসে না, দুই বেঞ্চিতে বসে না, তারা একই বেঞ্চিতে বসে, একই টুলে বসে। মানে সম্পর্ক এতই মধুর। কখনো দুইজনে দুইটি বাদাম খায় না, একটি বাদাম দুইজনে ভাগ করে খায়, রাইট? এবং এত সুন্দর এদের মুহূর্ত, কোনো একটি পার্কে, কোনো একটি পুকুরের পাড়ে যখন বসে থাকে, তখন নুড়ি পাথরগুলো সামনে মারে, টুবুক করে পানিতে পড়ে, এবং সেই দারুণ একটি সম্পর্ক। সো এবং দ্যাট একে অপরের সঙ্গে গা ঘেঁষে পাশাপাশি বসে। আর সম্পর্কটা এত ভালো বলেই ক্যান এবং শুধুই কুড হয়েছে। কিন্তু সম্পর্ক তো আর চিরকাল এক থাকে না,
সো দ্যাট খুব কাছাকাছি ছিল, কিন্তু যখন হঠাৎ করে ব্রেকআপ হয়েছে, সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট, আমি একটু ব্রেকআপ বলছি। সো যখন সম্পর্কটার মধ্যে এই ক্ষয় ঘটেছে, দুইজনের কিন্তু অনেক দূরত্ব হয়ে গেছে, এবং দূরত্ব যখন হয়ে গেছে তখন বুঝতেই পারছো কোনো কিছু আর ভালো লাগে না, সব কিছুই না না, মানে দেখলেই রাগ ধরে যায়। ওই যে যে নুড়ি পাথরটা পুকুরে মারতো পানিতে, সেই নুড়ি পাথরটা এখন মনে হয় যে একে অপরে গায়ের উপরে মারে, দেখলে আর সহ্য হয় না। সো আমি গল্প দ্বারা যেটা বোঝাতে চাচ্ছি, সো দ্যাট যখন একসাথে ছিল সম্পর্ক দারুণ, তখন পজিটিভ, কিন্তু যখন ব্রেকআপ হয়ে গেল অনেক ডিস্টেন্স, সো ডট ডট দ্যাট, তখন হয়ে গেল ক্যানট অথবা হচ্ছে কুড নট। লাইক এটা এমন কিছু না, কিন্তু মনেও তো রাখতে পারো, হয়তোবা পরীক্ষার হলে এটা মনে হতে পারে কাছাকাছি বসেছে, আমি ক্যান বা কুড দিয়ে বাক্য লিখব, আর সো ডট ডট দ্যাট আমি ক্যানট বা কুড নট ইউজ করব, এইটুকুই, লাইক দিস। তাহলে আসি এবার, আচ্ছা আর কোনো কিন্তু গোসিপিং করা যাবে না, ক্লাসে মনোযোগ দিতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে সো দ্যাট এর বাংলা অর্থ এত ডট ডট যে, অর্থাৎ সে এত অসুস্থ যে দাঁড়াতে পারে না, সে এত দরিদ্র যে লোন ঋণ পরিশোধ করতে পারে না, সে এত ক্ষুধার্ত যে কিছু না খেয়ে থাকতে পারে না, এটসেট্রা। এত যে এরকম অর্থে আমরা বেসিক্যালি সো ডট ডট দ্যাট ইউজ করব। ওকে, ভালো কথা। স্ট্রাকচারটা এবার আমরা একটু দেখে নিই। সো এবং দ্যাট এর মাঝখানে সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, আর পরবর্তীতে সাবজেক্টের পরে ক্যানট বা কুড নট ইউজ করতে হয়। অনেকের মাথাতে ঢুকছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে, যাক, যখন আমরা এক্সাম্পল দেখব সেখানে কিন্তু আরও অনেক বেশি আমরা ক্লিয়ার হব। লাইক এই এক্সাম্পলটা তোমরা খেয়াল করো। ধরো এটি হচ্ছে তোমার যশোর বোর্ড 2019-এ একটি প্রশ্ন। ধরা যাক এই প্রশ্নটি তোমার এই বছরে আসলো, সেক্ষেত্রে তুমি কি করবে একটু দেখে নাও। দ্য ম্যান ওয়াজ সো উইক, মানুষটি এতটাই দুর্বল ছিল, দ্যাট যে। এখন তুমি আমাকে বলো, পরের বাংলাটা তুমি নিজে নিজে করবে এবং সে অনুযায়ী অর্থটা কমপ্লিট করবে। মানুষটি এতটাই দুর্বল ছিল যে, সো মানে কি এত, আর এই দ্যাট মানে হচ্ছে যে। মানুষটি এতটাই দুর্বল ছিল যে হি কুড নট মুভ, সে নড়াচড়া করতে পারছিল না। লক্ষ্য করে দেখো, হিয়ের পরে কিন্তু কুড ইউজ করা হলো, নিয়ম কিন্তু সেম, আগেরটা পাস্ট টেন্স, তাই পরবর্তীতে আমি নিলাম কুড। যদি কোনোভাবে আমি ওয়াজের জায়গাতে ইজ বলতাম যে দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট হয়ে যেত, কি হতো? ক্যানট হয়ে যেত। তাহলে সেম, পাস্ট টেন্স থাকলে কুড নট, আর প্রেজেন্ট টেন্স থাকলে হয়ে যাবে ক্যানট। এবং ক্যানট নাও আর কুড নট নাও, যেটাই নাও, এরপরে কিন্তু একটা ভার্ব নিতে হবে। এখন তুমি যদি এই ভার্বটা নিতে ভুল করো, আর এই পাশে প্রেজেন্ট টেন্স আছে, যদি এভাবে কোনোভাবে কুড নিয়ে ফেলো, তাহলে ভাবতে পারো তোমার বেসিকের কত সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো তুমি যখন ক্লিয়ার করতে পারবে বা তোমার ভেতরে থাকবে না, তখন যে কোনো একটা বই পড়লেই কিন্তু তুমি অনেক কিছু ধরতে পারবে। ওয়েল, তাহলে পরের বাক্য, আচ্ছা এটা একটু পড়ে দিই। দ্য ম্যান ওয়াজ সো উইক, মানুষটি এতটাই দুর্বল ছিল, দ্যাট যে হি কুড নট মুভ, সে চলতে পারছিল না। হি শুড কনসাল্ট আ ডক্টর, তার উচিত ডাক্তারের সাথে পরামর্শ করার। আচ্ছা, পরের বাক্যটা লাইক দিস বলা হচ্ছে, এই বাক্যটা একটু খেয়াল করি। হি ইজ সো শর্ট, সে এতটা খাটো যে, হি, পরেরটা তুমি এভাবে বানিয়ে দাও লাইক দিস। এইবার দেখো এই পাশে যখন ইজ আছে, তুমি নিশ্চিত হয়ে যাও এখানে হবে ক্যানট, ক্যানট টাচ, টাচ দ্য রুফ। রুফ মানে কি? ছাদ। দেখেছো এই পাশে ইজ আছে, তাই কিন্তু আমি এই পাশে ক্যানট দিয়ে ফেললাম, এবং যখন আমি ক্যানট নিয়েছি আমি কিন্তু ভার্ব নিতে বাধ্য। এই যে আমি একটু পরে এখন তোমাদের যখন একটি টেস্ট দেব, দেখবে এই টেস্টে তোমরা এমন এমন ভুল করছো। কি কি ভুল করবে আমি বলে দিই। যেমন তোমরা কেউ কেউ ক্যানটের জায়গাতে কুড নট দিয়ে ফেলবে, বা কুড নটের জায়গাতে ক্যানট দিয়ে ফেলবে। আবার ক্যানট বা কুড নট যেটাই দাও, পরে কিন্তু ভার্ব দেবে না। দেখো আমি একটু পরে তোমাদের তাদেরকে ধরে ধরে দেখাচ্ছি যে আসলে এই ধরনের ভুলগুলো তোমরা করো কিনা। সো একটু রেডি হয়ে যাও, দেখা যাক। এইবার যদি ভুল করো তাহলে কিন্তু তোমার খবর আছে। Your exam is knocking at the door. আমি ইয়োর দেব না, এখানে দিই হচ্ছে হিজ এক্সাম, তাহলে বেটার হবে। হি
studied, he is so busy with his studies দিয়ে fill in the gap রাখা হলো। His exam is knocking at the door, he is so busy with his studies, fill in the gap। এইবার নিজের মতো করে মনের মাধুরী মিশিয়ে সম্ভাব্য রাইট আনসারটা ট্রাই করো। আর আনসার করতে যে ভুল করেও কিন্তু, আমি এবার রিপিট করছি, ভুল করেও কিন্তু ক্যানট বা কুড নটের জায়গায় ভুল করা যাবে না, এবং তারপরে ভার্ব নিতে হবে। ভার্ব নিতে কিন্তু ভুল করা যাবে না। ঝটপট, দ্রুত। হ্যাঁ, অনেকেই লিখছো, আচ্ছা, দ্রুত দ্রুত। অ্যান্ড আই এম রিয়েলি সরি, আজকে আসলে যে কারণেই হোক ফেসবুক থেকে লাইনটা কেটে যায়। আসলে হয়তো লাইভ স্ট্রিমিংয়ের সমস্যা, এটা হতেই পারে। কি করতে পারি বলো, কিছু তো করার নেই। ওকে, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যদি দেখা হতো আমি জানিয়ে দিতাম যে এমনিতেই তো আমরা ঝামেলার মধ্যে আছি, আপনারা কেন ঝামেলা করছেন, স্টুডেন্টকে স্পন্টেনিয়াসলি ক্লাসগুলো করতে দিচ্ছেন না। মার্ক জোকারবার্গকে যদি একটু সাথে কাছে পেতাম বলতাম। ওকে, সো তোমরা অনেকেই ট্রাই করছো। দেখো, আমি কিন্তু সো দিয়ে রেখেছি, রাইট, কিন্তু দ্যাট কিন্তু দেইনি। সো এবার দ্যাট কিন্তু দিতে হবে। দেখো, আমি না তোমাদের একটু আগে বললাম যে কেউ কেউ ওই ভুলটাই করবে। হ্যাঁ, সেম ওই ভুলটাই করছো। কেউ ক্যানের জায়গাতে কুড দিয়েছো। ওকে, সো রাইট আনসারটা আমি আগে ফার্স্টে তোমাদের দেখে নিচ্ছি অনেকেই। দ্যাট হি, দ্যাট আমি দেখছি সুন্দর সুন্দর। দ্যাট হি ক্যানট পাস দ্য এক্সাম, না কেমন হয়, হি ক্যানট প্লে। হ্যাঁ, সে এতটাই ব্যস্ত যে তার পড়াশোনা নিয়ে। দ্যাট হি ক্যানট, আমি একটু দিই, হি ক্যানট, রাইট। ক্যানটটা কেন দিলাম বুঝতে পারছো? ক্যানট দিলাম বিকজ এই পাশটা প্রেজেন্ট টেন্স, তাই। এখন যদি এখানে কুড নট দিয়ে ফেলো তাহলে বুঝতে পারছো যে আমি তোমাকে শেখাতে পারছি না বা তুমিও কিছু শিখতে পারছো না। প্লিজ একটু মনোযোগী হও। প্রেজেন্ট টেন্স, তাই আমি দিলাম হচ্ছে ক্যানট। আর যদি এখানে ইজ না থেকে কথার কথা ওয়াজ থাকতো তাহলে আমি কি দিতাম? আমি অবশ্যই কুড নট দিতাম, রাইট। আচ্ছা, তাহলে সে তার পড়াশোনা নিয়ে এতই ব্যস্ত যে হি ক্যানট, ক্যানট কি দিয়েছ? হি ক্যানট waste a single moment, single moment। আরও অনেক কিছু হতে পারে। সিঙ্গেল মোমেন্ট ডুইং আননেসেসারি টাস্ক বা ওয়ার্ক, অনেক কিছু হতে পারে। আমি শর্টকাটে বললাম সে তার পড়াশোনা নিয়ে এতই ব্যস্ত যে হি ক্যানট ওয়েস্ট আ সিঙ্গেল মোমেন্ট, সে একটি মুহূর্ত নষ্ট করে না। ক্যানট ওয়েস্ট আ সিঙ্গেল মোমেন্ট। থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে। এবার দেখো, অনেকের আনসার অনেক রকম হয়েছে, তো কাদেরটা রাইট হয়েছে দেখে নাও। যারা দ্যাট দিয়েছো, দ্যাট কিন্তু দিতে হবে, বিকজ আমি যেহেতু সো দিয়েছি অবশ্যই আমি দ্যাট নেব। এরপর অবশ্যই সাবজেক্ট, সাবজেক্ট তো অবশ্যই হি, যেহেতু হি নিয়ে কথা বলা হচ্ছে। আমি অবশ্যই নেব ক্যানট। কেন ক্যানট? বিকজ এখানে ইজ রয়েছে, এবং এরপরে অবশ্যই আমাকে এটি ভার্ব নিতে হবে। এই জায়গাটা হলো মেইন জায়গা। তারপরে এখানে অনেকের অনেক রকমের উত্তর হয়েছে, অল কারেক্ট। সো এই জায়গাটা তোমাকে ঠিক রাখতে হবে। ওকে, তো এইভাবে করে একটু প্র্যাকটিস করবে। আর এই প্রসঙ্গে একটি বিষয় বলি, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বিভিন্ন সময়, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে এই কোয়েশ্চেনটা আসে। দেখি তোমরা কতজনে বুঝতে পারছো বা পারছো। যেমন হি ইজ দ্যাট শি গো অ্যাহেড। সো তোমরা একটু ঝটপট ট্রাই করো সম্ভাব্য রাইট আনসারটা এখানে কি হতে পারে। রাইট আনসারটা কি হতে পারে? আমি চারটি অপশন দেবো না, দুটো দিয়ে দিলাম, লাইক দিস। এ নাম্বার, যে শি ইজ সো সিরিয়াসনেস দ্যাট শি ক্যানট গো হেড।
আচ্ছা আচ্ছা, ক্যানট দিলে হবে না, আমি এবার শুধু ক্যান দেব। হ্যাঁ, একটু ট্রাই করো, সম্ভব আসলে রাইট আনসারটা তুমি কি দিতে পারো। শি ইজ সো ডট ডট দ্যাট শি ক্যান গো হেড। ওকে ফাইন। আসলে আমরা অনেক সময় কিন্তু দেখি যে সো ডট ডট দ্যাট থাকলে অর্থগত কারণে ক্যানট ইউজ না করে বাক্যটি রাইট করা যায়, এবং এই বাক্যটি হচ্ছে তারই প্রমাণ। আমি যেমন বলছি যে শি ইজ সো সিরিয়াস, কারণ আমাদের নিয়মটা কি, আমাদের নিয়ম হচ্ছে, ছোট্ট করে একটু লিখে নাও, সো এরপরে আমরা আমাদের নিয়ম অনুযায়ী অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসাতে পারি। এই ছোট্ট টিপসটা যদি দেখে রাখো, অ্যাডমিশন টেস্টে তোমার অনেক কাজে দেবে। সো এর পরে অবশ্যই তোমাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব তো নেই, সিরিয়াসনেস শব্দটি নাউন, আমার দরকার হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই আমি এখানে সিরিয়াস নিয়েছি। তো এই ধরনের জিনিসগুলো একটু একটু করে দেখে রাখবে, ভবিষ্যতে অনেক বেশি কাজে লাগবে। লেটস সি, নেক্সট আইটেমে আসি, 7 নাম্বার, টু ডট ডট টু। আমরা যদি সঠিক প্রনাউন্সিয়েশনে কথা বলি টু ডট ডট টু, আর যদি ভুল বলি তাহলে টু ডট ডট টু। আচ্ছা, টু ডট ডট টু, আচ্ছা ভুল বলে বলে অভ্যাস যেহেতু সবারই, আমরা সেটাই বলি টু ডট ডট টু। আর মনে রাখার জন্য দুইটাকে যদি আমরা টু বলি, দুইটাকে যদি টু বলি, সেক্ষেত্রে একটু কষ্ট করে মনে রাখতে হবে বড় টু আর হচ্ছে ছোট টু। বুঝতে পারছো, বড় টু আর হচ্ছে ছোট টু। ওকে, সো যখনই বড় টু এবং ছোট টু কোথাও থাকে, বাংলা অর্থ হয়ে যায় এত যে, পরের অর্থটি হয়ে যায় পারে না, অর্থাৎ সে এত দুর্বল যে হাঁটতে পারে না, সে এত ক্ষুধার্ত যে সে কথা বলতে পারে না, সে এত ব্যস্ত যে তার সঙ্গে একটু সময় দিতে পারে না, এইরকম এত যে পরেরটা না, রাইট? এই সব ক্ষেত্রগুলোতে আমরা বড় টু ডট ডট ছোট টু ব্যবহার করব। ওকে, সো এই ফ্রেজটি ব্যবহারে একটি বাক্য সিম্পল সেন্টেন্স হয়ে যায়। আচ্ছা, সেটি নিয়ে তো আমি কথা বলবোই যে সিম্পল কিভাবে হলো বা আর এর রহস্যটা কি। এবার এই স্ট্রাকচারটা সবাই একটু দেখে নাও। একটা বিষয় কি দেখো, যত বেশি তুমি স্ট্রাকচার দেখবে তোমার ভিতরে তত বেশি ইংরেজিকে ভয় লাগবে, কিন্তু যখনই স্ট্রাকচারের সঙ্গে তুমি কোনো এক্সাম্পলকে মেলাবে তখনই কিন্তু ব্যাপারটি সহজ হয়ে যাবে। সেই জন্য কঠিন লাগবে, আর আমি তো রয়েছি সহজ করার জন্য, বাট হাল ছেড়ে দেওয়া যাবে না। আচ্ছা, এখানে তোমরা আচ্ছা সিরিয়াসলি নিলে হবে না স্যার, না সিরিয়াসলি দিলে অর্থটা আসলে আসবে না, নো হেয়ার নাও হেয়ার, হ্যাঁ অর্থটা হবে না। আচ্ছা, যেটি বলছিলাম, তোমরা এখানে কিন্তু অনেকেই রয়েছো যে আগে আসলে পড়ার সুযোগ পাওনি, এই যে কয়েকটি মাস সময় রয়েছে এই সময়টাই তোমরা কিন্তু আঁকড়ে ধরেছো, মানে পড়াশোনার জন্য একেবারে 100% মনোযোগ দিয়েছো, এটি কিন্তু আমি জানি। তো এই যে সময়টা রয়েছে, দেখো তুমি কোনোভাবেই মনোবল হারিও না, বিশ্বাস রাখো, এই প্ল্যাটফর্ম থেকেই তোমার দ্বারা শেখা সম্ভব, বাট রেগুলারিটি মেনটেন করতে হবে। কোনো একদিন কোনো একটি লেসন মাথাতে ঢুকলো না, বুঝতে পারলাম না, একেবারে ছেড়ে দিলাম, বিশ্বাস করো সামনে এগোতে পারবে না। তুমি প্রতিটা ক্ষেত্রে যেমন সফল হতে পারো না, তেমনি প্রতিটা লেসনের পুরো অংশটাই যে বুঝতে পারবে এটিও কিন্তু ঠিক নয়। কিছু অংশ তোমার কাছে আবঝা মনে হবে, অস্পষ্ট মনে হবে, হোক না কোনো সময় হয়তো বা পরের লেসনে তোমার এই অপূর্ণ বা অবোঝার জায়গাটি পূর্ণ হবে বা বুঝে ফেলবে, বাট এটার জন্য তোমাকে ধৈর্য নিয়ে সাথে লেগে থাকতে হবে। আচ্ছা, একেবারে নির্ভয়ে আমার সঙ্গে স্বীকারোক্তিতে আসত যে দেখি যে স্যার আগে পড়া হয়নি, আজকেই হঠাৎ করে মানে হঠাৎ করেই বলতে আপনার এই প্ল্যাটফর্মেই মনোযোগ দিয়েছি, যারা যারা তারা একটু কমেন্টে ইয়েস লিখবে যে স্যার আগে পড়াশোনা একেবারেই বাজে হয়েছে, এখন থেকে সো মাচ সিরিয়াস হয়েছি, তারা ঝটপট একটু আমাকে কমেন্টে ইয়েস লিখে দাও। দেখি আমরা এমন কতজনকে পেয়েছি যারা এই প্ল্যাটফর্মকে একেবারে শেষ সম্বল হিসেবে ধরেছে, ঝটপট। ওকে ফাইন, তাহলে যেটি বলছিলাম যে বড় টু ডট ডট ছোট টু, তোমরা কিন্তু কমেন্টে লিখতে থাকবে, আমি কিন্তু খেয়াল করছি। সো বড় টু ডট ডট ছোট টু, লেটস সি, এবার একটু এক্সাম্পল দেখি। তো আমরা যখন বলছি যে আই ওয়াজ টু ইয়াং, খেয়াল করে দেখো টু, এটি নিয়ম, টু এর পরে সাধারণত অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। ওকে, তো যাই হোক, টু এর পরে অ্যাডজেক্টিভ বসেছে, বাংলাটাকে করে নাও আই ওয়াজ টু ইয়াং, আমি এতটাই তরুণ ছিলাম যে
টু সে আমি বলতে পারিনি নো। এখানে একটা মজার কথা বলি তোমাদেরকে, এই টু এর অর্থটা হয়ে যাবে নেগেটিভ। আমি আবার রিপিট করছি, টু এর অর্থটা হয়ে যাবে নেগেটিভ। এটা জানতে না তুমি, আমি জানি, আজকে না হয় জেনে নাও। এর ভেতরে একটা নট লুকোনো থাকবে, অর্থাৎ আমি এমন একটা ইয়াং ছিলাম, তরুণ ছিলাম যে টু সে নো টু আ ইয়াং গার্ল, কোনো একটি যুবতী মেয়েকে আমি কোনো দিনই না শব্দ বলতে পারতাম না। ঠিক আছে, এটা কিন্তু তোমার ওই লাঞ্চিয়নের গল্পটা থেকে নেওয়া, লাঞ্চিয়নের গল্প থেকে নেওয়া, হুবহু ওই সেন্টেন্সটা দেওয়া হয়েছে। তুমি চাইলে আরও অনেক কিছু দিতে পারো। আই ওয়াজ টু ইয়াং টু ডেসক্রাইব ইন আ ওয়ার্ড, আমি এত ইয়াং ছিলাম যে এক কথায় বলে শেষ করতে পারবো না। ডেসক্রাইব ইন আ ওয়ার্ড। মজার বিষয়, এই টু এর পরে বাংলাটা হয়ে যাচ্ছে নেগেটিভ। কেন নেগেটিভ হচ্ছে একটু ওয়েট করো, আমি একটু পরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ওকে, আবার আরেকটি বাক্য দেখো তোমরা, আগে বাংলা করা শেখো। দ্য স্টুডেন্টস কুড নট মেমোরাইজ দ্য পোয়েম, ছাত্রছাত্রীরা কবিতা মুখস্থ করতে পারছিল না, পারেনি। ইট ওয়াজ টু ডিফিকাল্ট, এটা এতটাই কঠিন ছিল। টু মেমোরাইজ ইট, যেটা মুখস্থ করতে পারা গিয়েছিল না। যেহেতু টু রয়েছে, তুমি নিশ্চিত থাকো টু এর পরে তোমাকে এখানে নিতে হবে ছোট টু। আমি পরীক্ষার হলে অনেক সময় অনেক স্টুডেন্টকে দেখি, আমি অনেক সময় দেখি যে এই পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এই কলম কামড়াচ্ছে শুধু শুধু। কেন রে বাবা, যতটুকু জানো ততটুকু তো লিখো। অর্থাৎ ইট ওয়াজ টু ডিফিকাল্ট, ভালো কথা, এটুকু কোয়েশ্চেনে আছে। কমপক্ষে টু লিখে বসে থাকো, সেটাও ভালো কথা, না হয় শুধু কলম কামড়াচ্ছে। সো কলম কামড়ানোরও তো একটি সময় বা মানে আছে, তাই না? যে কোনো সময় যা করলেই তো হবে না। সো ইট ওয়াজ টু ডিফিকাল্ট, এটা এতটাই ডিফিকাল্ট ছিল টু রাইট মেমোরাইজ ইট, যেটা মুখস্থ করা গিয়েছিল না। দেখেছো অর্থটা কার মতো হয়েছে? নায়ের মতো হয়েছে, নায়ের মতো হয়েছে। টু এর পরে অর্থটা হয়ে যাচ্ছে না। আচ্ছা, আমি বিশ্বাস করি যে তুমি সবটুকুই বুঝতে পারোনি। ওকে, এবার আসো তো, যে আমি যে টেস্টটা দিচ্ছি সেই টেস্টের মাধ্যমে তুমি কতটুকু বুঝতে পেরেছো একটু প্রমাণ দাও তো, ভালো করে একটু খেয়াল করবে। যেমন দিস ইজ টু ফানি, ফিল ইন দ্য গ্যাপ। এই বাক্যটা তোমরা কমপ্লিট করবে। দিস ইজ টু ফানি, ফানি মানে তো জানো, তোমরা জানো বলে আমি সহজটা এখানে অ্যাড করলাম। ওকে, সো দিস ইজ টু ফানি। যখন আমি টু ফানি লিখেছি তখন তোমার নজর থাকবে যে স্যার আপনি তো বলেছিলেন যে টু এর পরে একটি অ্যাডজেক্টিভ থাকবে। অবশ্যই সেটি অ্যাডজেক্টিভ, অবশ্যই সেটি অ্যাডজেক্টিভ। ওকে, টু ফানি। এইবার বলো তো আমাকে কি দ্বারা শুরু করতে হবে? আমি বলি ভুল করারও একটি কিন্তু মানে কি ধরন আছে। এখন যেটা আমি চাচ্ছি সেটা যদি না দাও তাহলে আমি কিন্তু মারাত্মকভাবে অখুশি হব। এখানে কি দিতে হবে জানো? কমপক্ষে একটা ছোট টু দিয়ে তোমাকে বসে থাকতে হবে। আর এইটা যদি দিতে না পারো তাহলে আমি তোমাকে শেখাতে পারছি না, আর যেই তোমাকে শেখাতে যাক সেও তোমাকে ব্যর্থ হবে। এই জায়গাটা তোমাকে যদি শেখাতে আমি আজকে না পারি। ইয়াস, ফ্যান্টাস্টিক, দিস ইজ টু ফানি। এটা এতটাই ফানি যে টু ওয়াচ দ্য মুভি। আচ্ছা, অর্থটা ক্লিয়ার আসছে না। টু এনজয় ইট, এটা এতটাই ফানি যে টু এনজয় ইট, এটা এনজয় করতে পারছি না। ওকে, টু ওয়াচ ইট, এটা দেখতে পারি না। ওকে, হবে টু সলভ দিস প্রবলেম, এটা সমাধান করতে পারি না। হচ্ছে সবারই। ওকে, হোক। আমি সুন্দর একটি আনসার চাই। টু স্টপ লাভ, হাসি থামাতে পারছিলাম না। ইয়েস, এটা আমি নেব। টু স্টপ, STOP, স্টপ লাফিং। তোমরা একটু মনে রেখো, স্টপের পরে পরবর্তী যখন ভার্ব আসে তার সঙ্গে আইএনজি করতে হয়, স্টপ লাফিং, যেটাকে আমরা জেরান্ড বলি। এনিওয়ে, এটি নিয়ে পরে কথা বলা যাবে। তাহলে দিস ইজ টু ফানি, এটা এতটাই হাস্যকর। টু স্টপ লাফিং, আমি হাসি থামাতে পারছিলাম না। আশা করি বুঝতে পেরেছো যে টু এর পরে ভার্বের বেস ফর্ম। যারা এটা নিতে পেরেছো প্রত্যেকেরই আনসারটাকে আমি রাইট বলবো, কিন্তু কোনোভাবে যদি এই টু না নাও আর টু এর পরে কথার কথা ভার্বের সঙ্গে যদি এখানে আইএনজি করো তাহলেই কিন্তু তোমার অবস্থা শেষ। আচ্ছা, তো যখন এই রকমভাবে সিঙ্গেল সেন্টেন্স থাকে সেটি কিন্তু খুব বেশি কঠিন হয় না, এটা কিন্তু খুবই সহজ হয়ে যায়। কিন্তু যখন একটু বড় ধরনের সেন্টেন্স থাকে লাইক দিস, তখনই প্রবলেমটা হয়ে যায়। যেমন উই অল লাইক টু টেক গ্রিন টি। ওকে, দিস ইজ টু টেস্টি
বাকি অংশ। যখন আমি এইরকম একটি সেন্টেন্স দিই তখনই কিন্তু প্রবলেমটা হয়, বা পরীক্ষাতে কিন্তু এই ঘটনাটাই ঘটে যে আমরা নর্মালি কিন্তু একটি সেন্টেন্স থাকলে যা খুশি তাই মনের মাধুরী মিশিয়ে দিতে পারি, কিন্তু যখন এরকম আগে একটি বাক্য থাকে, উই আর লাইক টু টেক গ্রিন টি, দিস ইজ টু টেস্টি ডট ডট। সো এইবার দেখি মনের মাধুরী মিশিয়ে ট্রাই করো, দেখি হয়েছে, আগেরটা হয়েছে। আচ্ছা স্যার, আমার তো বই নেই, তাই কি করে পড়বো? লাইভ শেষে একটু ধীরে ধীরে দেখিয়ে দিলে স্ক্রিনশট দিয়ে নিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু আস্তে আস্তে পেজগুলো আমি স্ক্রলিং করব, যেন স্ক্রিনশট দিয়ে নিতে পারো তোমরা। হ্যাঁ, দ্রুত। ঠিক আছে, ঝামেলা তো হয়ে গেল। আমার যে ফোন থেকে ইয়ে করছিলাম, তোমাদের চ্যাটিং অপশনগুলো দেখছিলাম, সেটাও তো আমার চার্জ শেষ হয়ে গেল আজকে। আচ্ছা আচ্ছা, একটু সময় দিতে হবে আমাকে। ওকে, ওকে, সো আমি একটু দেখি। আচ্ছা, বিরক্ত বা মন খারাপ হয়েও না, আসলে আমি একটু ফোনে প্লাগ ইনটা করলাম। ঠিক আছে, ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। আমি দেখতে পাচ্ছি অনেকে রাইট উত্তর করেছে। দিস ইজ টু টেস্টি, এটা এতটাই টেস্টি যে টু টু মেনশন, রাইট, এটা বলে শেষ করা যাবে না। হ্যাঁ দিয়েছো, মিলে যাচ্ছে। এখন একজন দিয়েছে যে টু মেমোরাইজ ইট। কেমন হলো? যে আমরা সবাই চা পছন্দ করি, দিস ইজ টু টেস্টি, এটা এতটাই যে সুস্বাদু যে টু মেমোরাইজ ইট, যেটা মুখস্থ করতে পারি না। আচ্ছা এটা হলো, বলো তো এটা কি দেওয়া যায়? সেরকম না যে টু ড্রিঙ্ক ইট, মানে এটা ড্রিঙ্ক না করে পারি না, রাইট? এটা এতটাই টেস্টি যে ড্রিঙ্ক করতে পারি না, মানে ড্রিঙ্ক না করে পারি না, টু ফরগেট ইট, টু মেনশন ইট, টু সে ইট, টু রিজেক্ট ইট। ইয়াস, আমি এটা নিচ্ছি, টু রিজেক্ট ইট, রিজেক্ট ইট, ইয়াস, টু রিজেক্ট ইট। আচ্ছা আচ্ছা, সাকিবউদ্দিন না, ওকে ফাইন। তাহলে আগেরটার সঙ্গে সঙ্গতি রেখে আমাকে দিতে হচ্ছে, চাইলে আমি এখানে একটু মেমোরাইজ বা এটসেট্রা দিতে পারছি না। আশা করি বুঝতে পেরেছ যে সিঙ্গেল থাকলে একটু সুবিধা, যখন এরকম একটি সেন্টেন্সের সঙ্গে লাগানো থাকে একটু বেশি কঠিন হয়ে যায়। আর পরীক্ষাতে কিন্তু এভাবে আইসোলেটেড বা একটা বাক্য থাকবে না, এরকম দুইটি তিনটি লাইনের একটি ছোট্ট প্যাসেজ থাকবে। সেই জন্য আমি তোমাকে বলবো আগেরটা একটু বুঝে নেবে, রুলসটা একটু মানার চেষ্টা করবে যে কি থাকলে কি হয়। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমি তোমাদেরকে একটি বিষয় দেখাই, যে এইখানে দেখো টু এর পরে আমি বারবার দেখো নেগেটিভ করছিলাম, কেন নেগেটিভ হচ্ছে? আর এটা যদি এখন শিখিয়ে দিই তাহলে অনেক বেশি কাজে লাগবে। যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট লাইক ওয়াক অ্যালন। তো বলা হচ্ছে যে সে এত অসুস্থ যে, একটু খেয়াল করো, খুবই অদ্ভুত বিষয়, এর ভিতরে আমরা দুটো বিষয় আবিষ্কার করতে সক্ষম হব। যে হি ইজ সো উইক, সে এত দুর্বল যে হি ক্যানট ওয়াক অ্যালন, সে একা হাঁটতে পারে না। আমার মনে হয় তোমার এটা মনে আছে যে সো থাকলে সেখানে কি হয়, দ্যাট হয়। ওকে ফাইন। এবং আমার বিশ্বাস তোমার এটাও মনে আছে যে আগে প্রেজেন্ট টেন্স হলে পরবর্তীতে ক্যানট হয়। আচ্ছা, ক্যান এবং নটের মাঝখানে মডার্ন ইংলিশে কোনোভাবেই স্পেস দেওয়া যায় না, ক্যানট একসাথে। তাহলে আগেরটি প্রেজেন্ট টেন্স হয়েছে, আমরা কিন্তু এখানে ক্যানট নিয়েছি। নাকি ভুলে গেছো এই সমস্ত রুলসগুলো? মানে কয়েক মিনিট আগে যেটি দিলাম এখনই ভুলে গেছো? ওয়াজ থাকলে কিন্তু হয়ে যাবে কুড নট, এটি মনে আছে তো তোমার? আচ্ছা ওকে, সো ইজ থাকার জন্য আমরা এখানে নর্মালি ক্যানট নিচ্ছি, ভালো কথা। এই বাক্যটাকে, এই হুবহু বাক্যটাকে আমরা অন্যভাবে চেঞ্জ করব, কি দিয়ে জানো? এই টু, এই ছোট টু দ্বারা। লাইক কিভাবে দেখো, হি ইজ, ওকে, এই সোটাকে সোয়ের জায়গাতে আমি দেবো হচ্ছে টু, কি দেবো? সোয়ের জায়গাতে দেবো টু, ওকে। তারপরে দিলাম হচ্ছে উইক, ওকে। এই দ্যাট থেকে শুরু করে ক্যানট পর্যন্ত জায়গাটা একটু দেখে নাও, দ্যাট থেকে শুরু করে ক্যানট পর্যন্ত তুলে আমি দেবো হচ্ছে টু। এই এত বড় জায়গাটা তুলে আমি কি দিচ্ছি? টু। ইয়াস, এখানেই প্রমাণিত
এর ভেতরে যেহেতু কি ছিল, ক্যানট, নট ছিল না, সেইটুকু তুলে কিন্তু আমি চাইলে টু দিতে পারি। সো এই টু এর জন্য, আর এই টু এর ভিতরে যে নটটা থাকে না, এটাই হলো তার কারণ। তারপরে ওয়াক অ্যালন। এবার মজার বিষয় বলি, এই সেন্টেন্সের অর্থও যা, এই সেন্টেন্সের অর্থও তাই। এই সেন্টেন্সটার নাম হলো কমপ্লেক্স, এটার নাম হলো কমপ্লেক্স, আর এই বাক্যটার নাম হচ্ছে সিম্পল। সিম্পল। তাহলে কি বুঝে গেলাম যে সো ডট ডট দ্যাট থাকলে সেটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে চাই, সো তুলে আমাকে দিতে হয় বড় টু, আর দ্যাট থেকে মডাল ভার্বের নেগেটিভ পর্যন্ত তুলে দিতে হয় এই হচ্ছে টু। ক্লিয়ার? আশা করি বুঝে নিয়েছো যে আসলে এই টু এর ভিতরে কেন নেগেটিভ থাকে। আমাদের অবশ্য পরীক্ষাতে এবার কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নেই। এটি আমাদের জন্য অবশ্যই একটি প্লাস পয়েন্ট, একটি গুড পয়েন্ট, অনেকের জন্য আশার আলো বলতে পারি। তো এই হচ্ছে পার্থক্য। তবে একটি মজার বিষয় দেখো, সো এর পরেও অ্যাডজেক্টিভ, টু এর পরেও অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তো এই বিষয়টা আশা করি বুঝে নিয়েছো যে কেন আসলে টু এর উত্তরটা, মানে টু কেন নেগেটিভ হয়। আচ্ছা, এবার আরেকটি প্রশ্ন আমি এখানে অ্যাড করতে চাই, বিকজ এটা অনেক সময় বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে। সো একটু তোমরা মনে রাখার চেষ্টা করো। যেমন হি রানস, রাইট, fill in the gap fast that none can compete him। সে এত দ্রুত দৌড়ায় যে তার সঙ্গে কেউ প্রতিযোগিতা করতে পারছে না। সো এখন আমি দুটো অপশান করে দিই, দেখা যাক তোমরা কতজনে আনসারটা সঠিক দিতে পারছো। অপশান এ আমি কি এখানে টু দেব, অপশান বি আমি কি এখানে সো দেব, অপশান সি আমি এখানে কি ভেরি দেব, অপশান ডি নাকি আমি অল দেব। ভুল করা যাবে না। আর আমাদের সবসময় না একটাই সমস্যা, কি সমস্যা জানো? আমরা যা শিখি সেই শেখার মধ্যে সীমাবদ্ধ থাকি। কেন বাবা? একটু শেখার সঙ্গে যদি আর একটু অ্যাডভান্স লেভেল আলোচনাটা দেখে ফেলি, একটু শিখে ফেলি, তাহলে না পরবর্তীতে অনেক বেশি কাজে লেগে যায়। দ্রুত। আচ্ছা, সরি, কম্পিট উইথ। ঝটপট একটু আমাকে জানিয়ে দাও সম্ভাব্য রাইট আনসারটা কি হতে পারে। দেখেছ কত রকমের মতানক্য। ওকে, ফাইন। সো এবার রাইট আনসারটা মিলে নাও। হি রানস, এখন তোমাকে নজর দিতে হবে দ্যাট। তোমার কি মনে আছে দ্যাটের সঙ্গে কার সম্পর্ক? বিচ্ছেদ হতে পারে, ব্রেক আপ হতে পারে, কিন্তু সম্পর্ক কিন্তু যার সঙ্গে যার ছিল তাকেই তার সঙ্গে মানাবে বা তার সঙ্গেই তার তুলনা হবে। সুতরাং অবশ্যই যেহেতু এখানে দ্যাট রয়েছে, সো ডেফিনেটলি এখানে আমরা কি নেব? সো নেব। ওকে, কি নেব? সো নেব। বাট মজার বিষয় হলো সো এর অর্থও যা, টু এর অর্থও তাই, ভেরির অর্থও তাই। অর্থ এক হলেও এই স্ট্রাকচারালি কিন্তু আমি এখানে সো নিতে বাধ্য। হি রান সো ফাস্ট, সে এত দ্রুত দৌড়ায় যে নান ক্যান কম্পিট উইথ হিম, যে কেউ তার সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না। অথচ এই সেম বাক্যটাই আমরা যদি এইভাবে দিতাম, একটু তাকিয়ে দেখো কি এক অদ্ভুত বিষয়। এখানে ফিল ইন দ্য গ্যাপ জাস্ট টু। দেখো এবার এই বাক্যটা আমি নিলাম লাইক, আর নিচের এই এক্সাম্পলগুলো জাস্ট এখানে দিলাম। বলো এইবার তুমি কি দেবে? হি রানস ডট ডট ফাস্ট টু কম্পিট উইথ হিম। এইবার কিন্তু তুমি একটাই উত্তর নিতে বাধ্য, এবং সেটা কি? যেহেতু ছোট টু আছে, তুমি কিন্তু জানো যে ছোট টু এর সঙ্গে কার সম্পর্ক? বড় টু। মনে আছে তো? জাস্ট এটা মনে রাখতে হবে, ডট ডট টু। যদি মনে রাখতে না পারো, নিতান্ত এটি তোমার ব্যর্থতা। হি রানস, ছোট টু রয়েছে, সো অবশ্যই আমি এখানে কি নেব?
বড় টো নেব। এবার কিন্তু তুমি চাইলেও আগেরটার মতো সো নিতে পারবে না। আর ভেরি ভেরি হচ্ছে অন্য ক্ষেত্রে, লাইক ওটা না দিলে তো আবার একটু অপূর্ণ থেকে যাবে। লাইক এই সেন্টেন্সটার এই পর্যন্তই শেষ হয়ে গেল। এইবার হচ্ছে নিচের বাক্যটা খেয়াল করে দেখো। এইবার বলো রাইট আনসার কি হবে। হি রানস ফাস্ট। এবার টু ফাস্ট, সো ফাস্ট নাকি ভেরি ফাস্ট? ডেফিনেটলি এখানে বেস্ট আনসার হচ্ছে ভেরি ফাস্ট, কারণ ভেরি ফাস্টের সঙ্গে কোনো কনজাংশন যুক্ত হয় না। নর্মালি ভেরি নিজেই অ্যাডভার্ব হিসেবে ক্লোজড হয়ে যায়। সো হি রানস ভেরি ফাস্ট। অবশ্য সো ফাস্ট বলা যায়, যায় না তা না, বাট টু ফাস্ট কোনোভাবেই নয়। আশা করি এই ছোটোখাটো বিষয়গুলো রপ্ত করতে পেরেছ। ওকে, সো একদিন আমার মনে হয় না যে এর থেকে আর বেশি কিছু শেখানো দরকার। যদি শেখাই তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। আগামী দিনে আমরা এই আলোচনাটি শেষ করব। আর এই ক্ষেত্রে তোমরা যেটি করবে, এই আলোচনাটির ঠিক নিচেই, থ্যাংক ইউ সো মাচ, আমি দেখতে পাচ্ছি অনেকে রাইট উত্তর করেছো। এই আলোচনাটির নিচেই বিগত সালে যে প্রশ্নগুলো আছে, বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সলভ করবে, সেইগুলো যেইগুলো আমাদের রুলস পড়ানো হয়ে গেল। ঠিক আছে, যে রুলসগুলো আমরা পড়িয়ে ফেললাম সেই রুলসগুলো একটু রিভিশন করবে প্লিজ। যেগুলো পড়ায়নি সেইগুলো স্কিপ করো, আগামী দিন যখন শেষ করব সেগুলো আবার রিভিশন করবে। এভাবে বাংলা অর্থগুলো দেওয়া আছে, কারণগুলো কিভাবে হচ্ছে, এইভাবে করে যতগুলো বিগত বছরের প্রশ্ন রয়েছে সবগুলো আগে নিজে ট্রাই করবে। যেমন উইথ আ ভিউটা আমি পড়াইনি, এখন তুমি পড়ো না, এই যে এইটা তুমি একটু ট্রাই করো। সো দ্যাট একটু ট্রাই করো। ডি নাম্বারে বাংলাটা একটু বোঝার চেষ্টা করো। যদি মনে হয় একেবারেই পারছি না, তাহলে নিচে যে উত্তরটি দেওয়া রয়েছে সেই অনুযায়ী তুমি ট্রাই করতে থাকো। ঠিক আছে, ইনশাআল্লাহ এভাবে করে আস্তে আস্তে বাট কমপ্লিট প্রিপারেশানের পথে আমরা এগিয়ে যাচ্ছি, যাব, এবং যথাসময় শেষ হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। আয়োজনটি শেষ করছি। সবশেষে যে কথাটি বলতে চাই, তোমরা যারা ক্লাসগুলো করে ফিল করছো যে ভার্চুয়াল জগতেও ফিজিক্যাল ক্লাসের মতোই করা সম্ভব, তারা একটু কমেন্টে ইয়েস লিখে দাও যে না, অনলাইন প্ল্যাটফর্মেও ক্লাস করলে খুব বেশি যে বুঝি না, ডিস্টেন্স হয়ে গেছে এমনটি নয়। যারা ফিল করছো ক্লাসটি ফাইন, ইটস ওকে, ক্লাস যেমনটি চলছে এমনটি হলে আমাদের উন্নয়ন হবে, ঝটপট একটু কমেন্টে ইয়েস লিখে দাও। দেখি কি অবস্থা, তোমরা কি আসলে অনলাইনে অভ্যস্ত হচ্ছ নাকি আমাকে ফিজিক্যালি চাচ্ছ? ফিজিক্যালি হয়তো বা আমাকে পাবে না অনলাইনে, সো অনলাইনে অভ্যস্ত হতে হবে। ওকে, সো এইটা এতক্ষণ আমরা যে বইটি থেকে ক্লাস নিলাম, আমি তোমাদের কমেন্ট কিন্তু দেখছি। শিওর 60 এই বই থেকে। হ্যাঁ সোহেল রানা, এই নিয়মগুলোই সাধারণত হয়, এই নিয়মের বাইরে হলে তো বাইরে দরকার নেই, পরীক্ষাতে এগুলো অ্যাপ্লাই করো। ওকে, সো শিওর 60 থেকে আমাদের নিয়মিত ক্লাস হচ্ছে। লাইব্রেরিতে ঝটপট চলে যাও এবং বইটি নিয়ে ফেলো, বিকজ পরীক্ষার একেবারে আগ মুহূর্ত পর্যন্ত তোমার সঙ্গে যে বইটি থাকা দরকার সেটা হচ্ছে শিওর 60 এই বইটি। শিওর 60 বইটি হাতে নিয়ে নাও, দেখো, ভালো লাগলে তারপরে নেবে। যারা নিতে চাচ্ছ লাইব্রেরিতে চলে যাও, লাইব্রেরির লিঙ্ক, ফোন নাম্বার সহ নিচে দেওয়া রয়েছে। আর যারা মনে করছো যে না আমি অনলাইন থেকে নিতে চাই, তাদের জন্য একটু সহজ করে দিই, অনলাইনে আমাদের বইগুলো অ্যাভেলেবল। সেক্ষেত্রে আচ্ছা, সোমাইয়া আজাদ, প্লিজ আনসার মাই কোয়েশ্চেন। এত কোয়েশ্চেন আমি কিভাবে আনসার দেব? আচ্ছা, ইংলিশ মজা। আর এখানে যারা ক্লাস করছো সবশেষে কেউ কিন্তু লাইক বাটনে হিট না করে যাবে না। কেন যাবে না? লাইক বাটনে হিট করলে আমি অবশ্য টাকা পেয়ে যাব, অনেক ইনকাম হবে, এরকম নয়। আসলে লাইক বাটনে হিট করলে ভিডিওগুলো আসলে র্যাঙ্কিংয়ে যায়, অনেকের কাছে পৌঁছে যেতে পারে। একটি ভালো কাজের অংশীদার তোমরাও হও, অন্যের মাঝে ছড়িয়ে দাও, এটা তো করা যেতেই পারে, তাই না? সো লাইক বাটন একটু হিট করে দাও। আমাদের ওয়েবসাইট, আমাদের ফোন নাম্বার, প্রয়োজনে যোগাযোগ করতে পারো। তোমার পছন্দের বইগুলো এখানে সাজানো রয়েছে, যে বইটি তোমার দরকার তার উপরে জাস্ট ক্লিক করো, অর্ডার প্রসিডিউরগুলো সেখানে তুমি দেখতে পাবে, সেটা ফলো করো। আর যদি মনে হয় আমি অর্ডার করতে পারি না, নিচে দেখো একটি ভিডিও দেওয়া রয়েছে ওই ওয়েবসাইটেই, www.englishmoja.com। ভিডিওটা একটু প্লে করো, ইজিলি সব কিছু বুঝে যাবে। মনে রেখো, সফল হবার জন্য যে কোনো কাজের সঙ্গে লেগে থাকা খুব জরুরি। যদি আমরা সফল হতে চাই, অবশ্যই সেই কাজটি করতে হবে আন্তরিকতার সঙ্গে। মাঝে মাঝে সফল হবার ক্ষেত্র, রাস্তা, এগুলো একটু তেতো হয়, তিক্ত হয়, তবুও তার সঙ্গে লেগে থাকতে হয়। আমি আশা করব তোমরা লেগে থাকবে এবং শেষ দিন পর্যন্ত লেগে থাকবে, এবং প্রমাণ দেবে অনলাইন প্ল্যাটফর্ম থেকেও এইচএসসি আলিম পরীক্ষার মতো একটি বড় প্রস্তুতির পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সম্ভব হয়। এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। সবাইকে শুভরাত্রি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।